মা, তুমি গরম ভাতে পানি দিলে কেন? আর দেখো না, এখানে ভাতের চেয়ে পানি বেশি। এখন তো এগুলা পান্তা ভাত হয়ে গেছে, খাবো কিভাবে? মারে, শোন না, বাসায় তো চাল নেই। পাশের বাসার ভাবির থেকে 1 পোয়া চাল ধার নিয়েছি। আজকে কষ্ট করে খেয়ে নে। কাল তোকে গরম ভাত আর ডাল দিয়ে ভাত দেব। আমি জানি মা কালকে তার কথা রাখতে পারবে না, কারণ পেট ভরে গরম ভাত খাওয়ানোর মতো সামর্থ্য আমার মায়ের নেই। আমার আরো 2 ভাই বোন আছে। ছোট ভাই মায়ের বুকের দুধ পায় না, তাই তাকে আলগা খাওয়াতে হয়। আমার মায়ের সেই ক্ষমতা নেই যে আমার ভাইকে দুধ কিনে খাওয়াবে। ময়দা পানি দিয়ে তার মধ্যে হালকা লবণ দিয়ে পাতলা করে রান্না করে ভাইকে খাওয়াতে হয়। বাবা তো থেকেও নেই, মাঝে মাঝে আসে আবার চলে যায়। অভাব যেন আমাদের পিছু ছাড়ে না। নিজে কিছু করব তার ক্ষমতাও নেই, কারণ ছোট মানুষ। তারপরে আবার মেয়ে, কে কাজ দেবে? 2 দিন আগে পাশের বাসার চাচি আমাকে দিয়ে অনেক কাজ করায় তার বাসায়। পরে আমার জন্য ভাত দেয়, বাসায় এনে ভাই বোনকে নিয়ে খায়। মা আমার কোথায় না কোথায় গিয়ে পড়ে আছে। বাবা ছেড়ে গেলেও মা ছেড়ে যায়নি। রাতে মা খেতে ডাকছে, কিরে, তোরা খেতে আসবি না? আর কতক্ষণ বসে থাকবো খাবার নিয়ে? আমি আর বোন গেলাম খেতে। আজকে মা আলু সিদ্ধ করেছে, আর আমাকে বলছে, আজকে খেয়ে দেখ, অনেক মজা। একবার খেলে বারবার খেতে চাইবি। কথাটা বলার সময় খেয়াল করলাম মায়ের চোখে পানি টলমল করছে। আলু সিদ্ধ গলা দিয়ে নামছে না। তারপরে মাকে বললাম, মা, অনেক মজা হয়েছে খেতে। রাতে ঘুম আসে না, খিদে থাকলে কার ঘুম আসবে? হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি, মা, ভাই আর বোন একসাথে বসে আছি। পুরো ঘরে ছিদ্র হয়ে গেছে, পানি পড়ছে। এইভাবে রাত কেটে গেল। সকালে উঠে দেখি মা পাশে নেই। মাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। ভাই খুব কান্না করছে। এমন সময় মা এলো। মাকে বললাম, মা, ভাই খুব কান্না করছে, খিদা লাগছে, কিছু থাকলে দাও মা। তোরা সব গিয়ে তোর বাপের কাছে যা, আর না হয় মরতে পারিস না। এত জ্বালা সহ্য হয় না। বাপের তো খোঁজ নাই, আর আমারে দিয়ে গেছে বোঝা কতগুলা। ভাইকে কোলে নিয়ে পুকুর পাড়ে গিয়ে বসলাম। মায়ের দোষ কি? যার বাবা সন্তানের দায়িত্ব নেওয়ার ভয়ে চলে যায়, তাদের তো মানুষের লাথি উষ্টা খাইতেই হবে। বিকালে খিদা সহ্য করতে না পেরে 1 ঘন্টা হেঁটে ফুপুর বাসায় গেলাম। ফুপা বলছে আপদগুলো আবার আসছে, কুকুরের বাচ্চার মতো খাবারের জন্য। মানুষ হয়ে মানুষকে কুকুরের বাচ্চা বলছে আমার ফুপা। আমার ফুপু কোনো প্রতিবাদ করেনি। অসহায়ভাবে তাকিয়েছিলাম ফুপুর দিকে। যদি একবার বলে, মা, তোরা ভিতরে আয়। অনেকক্ষণ বাহিরে বসেছিলাম আমরা 3 ভাই বোন। পরে আমার ফুপু কিছু পান্তা ভাত দিয়ে যায় খাওয়ার জন্য। আমার ফুপা সাথে সাথে বলে ফেলে, রাস্তার কুকুরদের খাবার না দিয়ে আমাদের গরুগুলারে দিলে হতো না? পান্তা ভাতগুলা খাওয়া শেষ করে বাসার যাওয়ার সময় ফুপুর দিকে তাকিয়েছিলাম। যদি আরেকটু ভাত দিত, তাহলে আমার মাকে না খেয়ে থাকতে হতো না। কিন্তু বলার সাহস হয়নি। সেদিন বাসায় এসে মাকে বলেছিলাম, মা গো, যদি কোনোদিন সুখ কেনা যায়, তাহলে একদিন আমি তোমাকে সুখ কিনে দেব। তুমি মিলিয়ে নিও মা। আমি একদিন তোমাকে অনেক সুখ কিনে দেব। নানার বাড়িতে থাকি, নানি এমন ব্যবহার করে যেন তাদের উপর আমরা বোঝা। মাঝে মাঝে খুব ইচ্ছে করে বাবাকে বলতে, আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু সেই সুযোগ কই? দুনিয়ায় সকল বাবারা নাকি ভালো হয়, কিন্তু আমার বাবা এমন কেন হলো? তার সন্তানরা মানুষের দরজায় দরজায় ঘোরে, আর সে কি শহরে গিয়ে তাদের খোঁজ নেয় না? আজ তার অবহেলার জন্য তার ভাই বোনেরা কি ব্যবহার করছে আমাদের সাথে। রাত হয়ে গিয়েছে, এখনো খাবারের ব্যবস্থা হয়নি। সেদিন নানিকে দেখেছিলাম কাঁঠালের বিচিগুলা শুকাতে। সেখান থেকে কিছু বিচি নিয়ে এসে ভেজে খেয়ে ঘুমিয়ে পড়ি সবাই। সকাল হতে না হতে নানির চিল্লানিতে পুরো এলাকার মানুষ এক জায়গায়। সেদিন নানি ভুলে গিয়েছিল আমার মা তারই মেয়ে। এতটা অপমান করেছে, আমার মা মুখ লুকিয়ে কেঁদেছে। শীতকাল হওয়ার কারণে আমার মামা আমাদের একটা খাট কিনে দিয়েছে। আমার ভাইয়ের নিউমোনিয়া ঠান্ডা লাগলে অনেক অসুস্থ হয়ে যায়। গত মাসে একবার হঠাৎ অসুস্থ হয়ে যায়। পরে টাকার জন্য কার কাছে যায়নি মা, কেউ একটা টাকা দিয়ে সাহায্য করেনি। পরে মা সুদের উপরে টাকা নিয়ে ভাইয়ের চিকিৎসা করায়। মামা বাড়ি এসে জানতে পারে, তখন খাট কিনে দেয়। বলে, বুবু, ওদের মাটিতে রাখিস না,
ওদের কোনো দোষ নেই, তাও এত অভাব এত কষ্ট ওদের পেতে হচ্ছে। সামান্য কাঁঠালের বিচি নেওয়ার জন্য আমার নানি অনেক কথা শোনায় বলে চোর জন্ম দিয়েছে, শিক্ষা দিতে পারিনি। তারপর একটা একটা জিনিস নিয়ে কথা শোনাচ্ছিল। সেদিন বলেছিল, আমার ছেলের টাকায় কেনা খাটে ঘুমাস, তোর লজ্জা লাগে না? সেদিন অপমানে আমার মা ঘুমন্ত ভাই বোনকে টেনে বিছানা থেকে উঠিয়ে আমার নানিকে খাট বের করে দেয়। আমার মায়ের সে কি কান্না! দুপুরে পাওনাদার এসে হাজির, সুদের টাকা তাকে আজকেই দিতে হবে, কিন্তু মায়ের হাতে এক টাকাও নেই। অনেক বুঝিয়েও যেন বোঝে না। পরে মা বলে বিকালে গিয়ে সুদের টাকা দিয়ে আসবে, কিন্তু কোথায় পাবে টাকা? মা আর তিন ভাই বোন চলে গেলাম দাদির বাড়ি। নামে মাত্র দাদির বাড়ি, সেখানে আমার মেজো চাচা আর ছোট ফুপু থাকে, কিন্তু এখানে আমরাও থাকতাম। কিন্তু আমার বাবা ঠিক মতো টাকা দিতে না পারায় আমার ফুপু আর চাচারা বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার মা ফুপুকে গিয়ে বলল, বুবু, রিপন অসুস্থ হওয়ার সময় সুদের উপরে টাকা নিয়েছিলাম, আজকে আসছিল দিতে পারি নাই। বিকেলে না দিলে মান সম্মান থাকবে না বুবু, কিছু টাকা ধার দেন না। রিপন আমার ছোট ভাই, আমি রূপা, আর নূপুর আমার বোন। কিন্তু আমার ফুপু মুখের উপরে বলে দেয়, তোদের আবার মান সম্মান? কত বেটা ছেলে যে তোর গায়ে হাত দিয়েছে, তার ঠিক আছে নাকি? অথচ তার নিজের স্বামী আমার মায়ের উপর কুনজর দিয়েছিল, যার জন্য আমার বাবা তাকে মেরেছিল। আজ সব ভুলে গেছে। তারপরও আমার মাকে বলে বাড়ির সব কাজ করতে যাওয়ার সময় দেখা যাবে কিছু দেওয়া যায় কিনা। মা আমার সারাদিন সব কাজ করে, ধান সিদ্ধ ধান শুকানো, সেগুলা গোছানো, রান্না বান্না, ঘর মোছা, সব কাজ করায়। আমাকে দিয়ে তার পা টিপে নেয়। আমার বোন নূপুর আমার পাশে বসে সব দেখে। যাওয়ার সময় আমার ফুপু 20 টাকা আর 1 কেজি চাল দিয়ে বলে, আজকের মতো যাও, কালকে আবার আসিও, দেখি কি সাহায্য করতে পারি। সেই চালগুলা আমার মা বাসা অবধি নিতে পারেনি, 25 টাকা কেজিতে বিক্রি করে সেই 20 টাকা আর 25 টাকা মিলিয়ে সুদের টাকা দিয়ে আসে। বিকেলে জানতে পারলাম আমার বাবা কল দিয়েছে। তাড়াতাড়ি ছুটে গেলাম কথা বলতে। এমন সময় দেখি আশেপাশে সব বাড়ির মানুষ আমাদের বাড়িতে ভিড় জমিয়েছে। আজ 6 মাস যে মানুষটা তার পরিবারের খোঁজ নেয় না, আজ তার খোঁজ পাওয়া গেছে। সবাই বলল, আগে রূপাকে দাও। মেয়েদের প্রতি বাবার এক অন্যরকম টান থাকে। ফোন ধরেই বলতে লাগলাম, আব্বু, আমি তোমার রূপা। আব্বু, তুমি আসো না কেন? আব্বু, তুমি ভালো আছো? সেদিন আমার আব্বু আমার সাথে ভালো করে কথা বলেনি। আমি কত কেঁদে কেঁদে বললাম, আমরা তো তোমার সন্তান, তাহলে আমাদের সাথে এমন কেন করছো? যদি তুমি সত্যি আমাদের ভালোবাসতে, তাহলে আমাদের এত কষ্ট করতে হতো না। তুমি বল তুমি বলো তো বাবা, আমরা কি তোমার সত্যি কেউ হই না? সেদিন বাবা আমার মুখের উপর বলেছিল, না, তোরা আমার কেউ না। আমার চোখের পানি দেখে সবাই কেঁদেছে, শুধু আমার বাবা ছাড়া। এমন সময় আমার মা মোবাইলটা নিয়ে কথা বলতে শুরু করে, কি গো, তুমি আমার মেয়ের সাথে এইভাবে কথা বললে কেন? আমার বাবা মুখের উপর বলে, তোমাদের জন্য কোথাও গিয়ে শান্তি নাই, এইসব ঝামেলা আমাকে কেন সহ্য করতে হবে? তোমার সন্তানদের তুমি সামলাও। আমার মা বলেছিল, একটা কথা সত্যি করে বলো তো, আমরা কি তোমার জীবনে আছি নাকি মরে গেছি? বাবা তখন বলেছিল, তোমরা মরে গেছো। আর কিছু বলার আগেই ফোন কেটে দিয়েছিল বাবা। সেদিন বাবা নামের মানুষটার উপর একরকম অভিমান জমে গিয়েছিল। যে বয়সে আমার বাবার কোলে থাকার কথা, সেই বয়সে কেন আমরা মানুষের অপমান সহ্য করি? এত কিছুর পরে মা তো আমাদের ছেড়ে যায়নি। আমার ছোট্ট মাথায় কত কত চিন্তা এসে পাহাড় সমান ভিড় জমায়। রাতের 11টা বাজে, হঠাৎ দরজায় শব্দ। মা তাড়াতাড়ি দরজা খুলে দেয়। আমিন আঙ্কেল এক প্রকার চোরের মতো আমাদের ঘরে আসে। আমি তখনও ঘুমাই নাই। তাকে দেখে আমার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। এই একটা মানুষ, যে মানুষটা আসা মানে আমাদের পেট ভরে খেতে পারা। আমিন আঙ্কেল আমার বাবার বন্ধু। বলা যায় একবারে ছোটবেলা থেকে তারাই একসাথে মানুষ। এই একটা মানুষ আছে যে আমাদের খোঁজ খবর রাখে, আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। আম্মুকে বলছে, ভাবি, ওদের ডাকেন, বাচ্চাগুলা না খেয়ে ঘুমিয়ে গেছে মনে হয়। আর আমার ভাইয়ের জন্য দুধ আর চিনিও নিয়ে এসেছে।
যাওয়ার সময় কিছু টাকা আমার মায়ের হাতে দিয়ে যায়, বলে, ভাবি, বাচ্চাগুলারে কষ্ট দিও না, দেখবেন একদিন অনেক বড় হয়ে আপনাকে আর কোনো কষ্ট পেতেই দেবে না। আমার মা আমাদের তাড়াতাড়ি ডেকে দেন, সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আবার ঘুমিয়ে যায়। সকালবেলা একজন মহিলা এসে আমার মাকে বলে, রূপার মা, আলু তুলতে যাবি? গেলে মজুরিও পাবি, সাথে যদি কিছু আলু দেয় বাচ্চাদের খেতেও দিতে পারবি। বাড়িতে বসে থাকলে কি আর টাকা আসে? মা এক কথায় রাজি হয়ে যায়। যাওয়ার সময় আমাকে বলে যায়, রিপনকে দুধ গরম করে খাইয়ে দিস, আমি এসে তোদের রান্না করে খাওয়াবো। সকাল 10টা বাজে। পাশের বাড়ির দাদি আমাকে বলে, নাতনি, আমার মাথায় পাকা চুল বেচে দে তো, যদি ভালো মতো পারিস তাহলে আজকে তোকে ভাত দিব খেতে। আমিও অনেক সময় নিয়ে তার মাথার পাকা চুল বাছতে লাগলাম। কাজ শেষে তিনি আমাকে 1 প্লেট ভাত আর 1 টুকরা মাংস, কিছু ঝোল দেয় খেতে। আমি আর ছোট বোন ভাগ করে ভাতগুলা খাই। সন্ধ্যা হয়ে গেল, মা বাসায় আসছে। মা আজকে আমাদের জন্য ডিম আর আলু সাথে চালও নিয়ে আসছে। আজকে আমরা সবাই খুশি। গরম গরম ভাত আর ডিম খাবো। আম্মু অনেক মজা করে রান্না করে। রাতে আমরা খেতে বসি একসাথে। খাওয়া শুরু হতে না হতেই বাহিরে অনেক বাতাস শুরু হয়ে যায়। আমাদের ঘরটা নড়তে থাকে। খাওয়া বাদ দিয়ে মা আমাদেরকে বুকে ধরে রাখে। মনের মধ্যে ভয়, এইবার বুঝি শেষ সম্বল, এই টিনের ঘরটাও বুঝি উড়ে যাবে। এমন সময় বাহির থেকে একজন ডাক দিচ্ছিল, রূপার মা, ও রূপার মা, দরজাটা খোলেন তো, বাসায় যাওয়ার সময় বাতাস শুরু হয়ে গেছে, একটু আপনার ঘরে বসবো, বাতাস থেমে গেলে চলে যাব। দরজা খুলে দেখলাম উনি এলাকার দোকানদার, সম্পর্কে আমার মায়ের দাদা হয়। ঘরে ঢুকে আমার মা আর উনি দুইজনে মিলে আমাদের ঘরের 2টা বাঁশ হাত দিয়ে ধরে রাখছে। এরকম বাতাস আগে কখনো হয়নি। 1 ঘন্টা পর বাতাস থামলে তিনি চলে যান। সকালে উঠে দেখি পুরো গ্রাম ফাঁকা, অনেক ঘর নেই, সব উড়ে গেছে কালকে রাতের বাতাসে। আমার নানির ঘরটাও নেই। আল্লাহ আমাদের এই ছোট্ট সম্বলটা কেড়ে নেননি। আজকে মায়ের সাথে কাজে আমি এসেছি। আমার মতো অনেক ছেলে মেয়ে এসেছে, সবাই আলু কুড়াতে আসছি। ছোট ছোট যেসব আলু বাদ পড়ে ওইগুলা সবাই খুঁজে নিতে পারে। আমি আজ খুঁজতেছি আলু। হঠাৎ দেখলাম একটা কানের দুল, তাও আবার সোনার। আলুর মাঠে সোনার দুল। আমি ভাবতে লাগলাম, এইটা দিয়ে কি করব। এদিকে যার আলুর বাগান, তার বউয়ের কানের দুল হারিয়ে গেছে। একজন আমার হাতে কানের দুল দেখে হাত থেকে নিয়ে বলে, আমি পেয়েছি, রূপার কাছে ছিল। আমার থেকে দুল নিয়ে চলে গেলেন। সবাই বলতেছিল, মেয়েটাকে 1-2 কেজি আলু দিলে কি হতো, কিন্তু বড়লোকদের ব্যাপার, তাদের মন বোঝা কঠিন। দুপুরে আমিন আঙ্কেল আমাদের বাসায় আসে, একটা প্যাকেট দিয়ে বলে, ভাবি, এগুলা রান্না করে বাচ্চাদের দিও। আম্মু প্যাকেট খুলে দেখে সেখানে কিছু গরুর মাংস। মাংস রান্না করেছে ঠিক, কিন্তু খাওয়া হয়ে ওঠেনি। মাংসগুলা দেওয়ার সময় পাশের বাসার মামি দেখেছিল। সেই থেকে পুরো গ্রাম ছড়িয়ে গেল, রূপার মা পরকিয়া করে অমুকের সাথে। স্বামী কি আর এমনি এমনি গেছে? এমন চরিত্রের মহিলা দেখে স্বামী চলে গেছে, এই কথা পুরো গ্রাম আমাদেরকে ছি ছি করা শুরু করে দিয়েছিল। সে কি লজ্জা! আমি দেখেছিলাম আমার মাকে কান্না করতে। একটা সময় আম্মু বলে ফেলেছিল, মারে, আমার সাথে তোরা মরতে পারবি। মারে, আমি কিছু করি নাই। সেদিন এই ছোট্ট আমি মাকে বলেছিলাম, মা, আল্লাহ আমাদের একটা ব্যবস্থা করে দেবেন। রান্না করা মাংস খাওয়ার ভাগ্য আমাদের হয়নি। যখন খেতে না পেয়ে খালি পেটে ঘুমিয়েছি, সেদিন ওই পাশের বাড়ির মহিলা দেখতে আসেনি। সেদিন মুড়ি ভাজার সময় আমার ছোট্ট ভাইটা দাঁড়িয়েছিল, তার হাতে 2 মুঠো মুড়ি ওঠেনি আমার ভাইয়ের জন্য। আর আজ আমার মায়ের চরিত্র নিয়ে কথা বলছে। আমার ছোট মনে সেদিন যে ঘৃণা জন্ম নিয়েছিল, তার ক্ষোভ আমি আজও ভুলতে পারিনি। সেদিন সেই রান্না করা মাংসগুলা আমার নানি নিয়ে গিয়েছিল। তার গলা দিয়ে সেই মাংস নামলেও আমার গলা দিয়ে খাবার নামেনি। আমি দেখেছি আমার মাকে কিভাবে লজ্জায় মুখ ঢাকতে। সেদিন রাতে হঠাৎ ঘুম ভাঙলে দেখতে পাই ফ্যানের সাথে দড়ি বাঁধা, আর আম্মু মাটিতে বসে আছে। আমি ঘুম থেকে উঠে আম্মুর পাশে গিয়ে বসার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, মা রে,
আমি পারলাম না তোদের ছেড়ে যেতে। আমি নিজের কিছু করে ফেললে তোদের যে না খেয়ে মরতে হবে। মায়েরা পারে না সন্তানদের কষ্ট দিতে। আমি তোদের ছেড়ে যাব না। তোদের মানুষ করার দায়িত্ব আমার। যা কিছু হয়ে যাক, আমি তোদের হাত ছাড়ব না। সেদিন রাতে মা আমার ঘুমায়নি। মায়ের পাশে আমি বসেছিলাম। সেদিন এর পর থেকে আমিন আঙ্কেল আর আসেনি আমাদের বাসায়। কথায় আছে না, কপাল পোড়া মানুষের কপাল পোড়াই থাকে। না হয় যার বাবা আছে সে কেন এত কষ্ট করবে। আমার মনে পড়ে বাবা সেদিন বাড়ি থেকে যাওয়ার সময় বলেছিল, আমি ঢাকায় গেলে টাকা ইনকাম করে তোদের পাঠাবো, কোনো অভাব তোদের থাকবে না। সেদিন খুব বিশ্বাস হয়েছিল হয়তো সুখকে আমরাও ছুঁয়ে দেখব। কিন্তু কই, সুখ তো দূরের কথা, ভাতটাও পেট ভরে খেতে পারি না। মা যেখানে কাজে যেত সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। ঘরে এসে আম্মু আমাকে বলে, এখন কি করে চলবে আমাদের মা? তুই একটা কাজ কর, তোর ফুপুর বাসায় যা। সেখানে গেলে যদি তোর ফুপু কিছু দেয় তাহলে একবেলা খেতে হলেও পারবো। হাজার হলেও তোরাও তার ভাইয়ের ছেলে মেয়ে। যাওয়ার সময় আম্মু একটা কাঁঠাল পেড়ে দেয় গাছ থেকে, বলে এইটা নিয়ে যা। আমি মাকে বলেছিলাম নানি জানতে পারলে আবার অশান্তি করবে। মা বলেছিল এত কাঁঠাল তোর নানি বুঝবে না। দুপুরে যখন তার বাড়িতে গেলাম তখন দেখি আমার ফুফাতো ভাই বোনরা গরম গরম ভাত আর মাছ দিয়ে ভাত খাচ্ছিল। আমাকে দেখে আমার ফুপু কিছু না বললেও ফুপা বলে ফেলেছিল খাবারের গন্ধ পেয়ে চলে আসছে। কথাটা বলে ঘরে চলে যায়। আমার ফুফাতো ভাই বোনরা বলে, একটা খেলা খেলবি? আমি বললাম, কি খেলা? আমাকে বলে, যদি তুই আমাদের গরম ভাতগুলা হাত দিয়ে মেখে দিতে পারিস তাহলে তোকে একবার একবার দেবো খেতে। আমিও ভাত পাওয়ার খুশিতে গরম ভাতে হাত দিয়ে ফেলি। ভাতগুলা মেখে দেওয়ার পরে আমার হাত সেদিন সারা দিন জ্বলেছে, কিন্তু কাউকে বলি নাই। তারপরেও তারা তাদের কথা রেখেছে। তিনজনে তিনবার তিন মুঠো ভাত আমাকে দিয়েছিল। বাসায় যাওয়ার আগে ফুপুকে বললাম, ফুপু আমি যাচ্ছি। ফুপু পিছন থেকে ডেকে বলেছিল, কালকে তোর মাকে বলিস আসতে। আর একটা ব্যাগ রাখা আছে, যাওয়ার সময় নিয়ে যাস। আমিও ব্যাগটা সাথে নিয়ে খুশি মনে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর আম্মু আর আমি ব্যাগটা খুলে দেখি সেখানে কিছু লাউ শাক, আলু আর চাল রাখা আছে। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে শুইতে যাব এমন সময় নানি এসে জিজ্ঞাসা করে, গাছের কাঁঠাল একটা কই? নানি নাকি গাছে থাকা অবস্থায় ওইটা বিক্রি করে দিয়েছে, কালকে দিয়ে আসতে হবে। আম্মু ভয়ে ভয়ে বলে, মা আমি এইটা ওর ফুপুর বাড়িতে দিয়ে আসছি। কথাটা শুনেই নানি যেন আম্মুর গায়ে হাত তুলবে এমন অবস্থা। বলে, কালকেই যেন আমরা বাড়ি ছেড়ে চলে যাই, আমাদের মতো আপদ যেন এই বাড়িতে না থাকে। পরের দিন সকাল হতে না হতেই খবর আসে আমার বাবাকে পাওয়া গেছে। সে নাকি আমাদের কাছে আসার সময় রাস্তায় ছিনতাইকারী ধরে তাকে অজ্ঞান করে সব কিছু নিয়ে যায়। পরে কিছু লোক তাকে পেয়ে বাড়িতে নিয়ে যায়, কিন্তু আমাদের বাসায় তিনি আসেনি, তার বোনের বাসায় আসছে। পরে খবর পেয়ে আমি, রিপন, নূপুর আর আম্মু গেলাম তার কাছে। আব্বু ঘুমাচ্ছিল। আমার ফুপু বলে তাকে বিরক্ত না করতাম। আমরা আর তাকে কিছু বলিনি। দুপুরে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমাদের বাসায় চলে আসি। অদ্ভুতভাবে লক্ষ্য করলাম আমার বাবার সামনে সবাই আমাদের যেভাবে যত্ন করতে লাগলো, আমি অবাক। আমাদের সাথে এত কিছু হয়ে গেছে বললে জীবনেও আব্বু বিশ্বাস করবে না। বাড়িতে আসার পর আমার নানি পুরা বদলে গেল, তার মতো ভালো মানুষ আর নাই। আমার খুব অবাক লাগছিল, কিন্তু কিছু করার নাই। 7 দিন আব্বু আমাদের সাথে ছিল, কিন্তু 7 দিন আমার মা ধার করে চালিয়েছে আবার আগের মতো। যাওয়ার সময় বলে গেছে ঢাকায় গিয়ে তোদের জন্য টাকা পাঠাবো। সেদিন কে আর জানতো কিছু মানুষ কখনো বদলানোর নয়, আসল রূপ সবার বেরিয়ে এলো। মানুষ কতটা খারাপ হতে পারে। আমার ভাইয়ের জন্য দুধ রান্না করার জন্য জমানো কিছু শুকনো পাতা জ্বালিয়েছিল বলে আমার নানি পরের দিন সব কাঠ পাতা বিক্রি করে দিয়েছিল। কিছু জিনিস কখনো ভোলার নয়। আমার ছোট চাচার বিয়েতে যখন সব ভাই বোন একসাথে খেতে বসেছিল তখন আমার ফুপু তার ছেলে মেয়ের প্লেটে মাছের ডিম তুলে দেয় আর আমার বোন নুপুরকে দেয় ভাজি দিয়ে ভাত খেতে। বোন আমার মাছের ডিম খাবে, আমার ফুপু মুখের উপর বলে দেয়
জিহ্বা এত লম্বা কেন? যা দিয়েছি তা খা, আর না হয় চলে যা। বাড়তি ঝামেলা। সেদিন গলা দিয়ে আমার খাবার নামেনি। বোন আমার না খেয়ে ঘুমিয়ে গেছে। আমি ভুলি নাই, সবাই ভালো, দিন শেষে আমরাই খারাপ, কারণ আমাদের টাকা নেই। বিয়েতে সবার জন্য কাপড় দিতে পারলেও আমার চাচার হাতে আমার ছোট ভাইয়ের জন্য একটা জামা ওঠে নাই। সবাই জামা গায়ে দিয়ে যখন বলছিল চাচা দিয়েছে, তখন আমরা পুরাতন কাপড় পরেছিলাম। এই ছিল কপাল। সেদিন বিয়েতে আমিন আঙ্কেলের সাথে দেখা। আঙ্কেল আমাকে বলে, তোর মা কোথায়? আমি যখন বলি কাজ করছে, তখন তিনি আম্মুর সাথে কথা বলতে গিয়েছে। সবার সামনে কথা বললেও আমার চাচি ঠেস মেরে বলে, না জানি ছেলেটা কার হাতের। এই মহিলার যে চরিত্র! ভাতের জন্য আমার মায়ের চরিত্র নিয়ে কথা বলা। আমার চাচি কোনোদিন একবেলা ভাত দিয়ে বলেনি পেট ভরে খা। কেউ ভাত দেবে না, কিন্তু মান সম্মান নিয়ে টানাটানি করবে। আমার চাচা তার বউয়ের জন্য 40,000 টাকার জিনিস কিনলেও বাকিদের জন্য ভালো ভালো শাড়ি কিনে আনে, আর আমার মাকে দেয় সস্তায় কেনা একটা শাড়ি। সেদিন বুঝেছিলাম টাকা থাকা খুব দরকার। বিয়ের ঝামেলা শেষে আমরা নিজের বাড়িতে চলে আসি। পরে শুনতে পাই আমরা চলে আসায় তারা খুশি হয়েছিল। আমার ভাই হঠাৎ অসুস্থ হয়ে যায়, কিন্তু হাতে টাকা নেই। চিকিৎসা কিভাবে হবে? আমার মামা তার টাকায় একজনের কাছে জমা রেখে শহরে গেছে কাজে। কারণ আমার নানিকে আমার মামা বিশ্বাস করে না। যার কাছে টাকা রেখে গেছে তার কাছে টাকা চাইতে গেলে সে দেবে না বলে জানিয়ে দিয়েছে। মামা নাকি বলে গেছে কেউ টাকা চাইলে না দেওয়ার জন্য। আমার ভাইয়ের অবস্থা দেখে একজন অনেক বলে তার কাছ থেকে কিছু টাকা নিয়ে দেয়। আমার মামা পরে কিছু বলে নাই। আমার মামা অনেক ভালো একটা মানুষ। আমার মাকে অনেক দেখতে পারে। সে তার সাধ্যমতো চেষ্টা করে আমাদের সাহায্য করতে। আমার মামা ভ্যান নিয়ে কাজে যাওয়ার সময় আমরা যদি দাঁড়ায় থাকি, তাহলে নাকি তার ইনকাম ভালো হয়। তাই আমাদের বলে, আমি যখন বাইরে যাব তোরা আমার সামনে থাকবি। আমার অনেক ভালো লাগে, কিন্তু আমার নানি এইটা পছন্দ করে না। সেদিন আমার মামার টাকাটা না হলে তাকে সুস্থ করা যেত না। আজ তার জন্য আমার ভাই এখনো সুস্থ আছে। আমার ভাইয়ের কিছু হলে আমার মাকে বাঁচানোই যেত না। আমার ভাই বোন অল্প দিনের ছোট বড়। আমার ভাই পেটে আসছে, আমার মা বুঝতে পারেনি, অনেক কেঁদেছে। আমার মা শুধু চেয়েছিল এবার একটা ছেলে হোক। আমার মনে আছে আমার ভাই যখন পেটে, তখন আমার মায়ের পা ফুলে গিয়েছিল, পা ফেটে ফেটে পানি পড়েছিল। আমার ভাইকে পেটে নিয়ে আমার মা কত বেলা না খেয়ে থেকেছে। অনেক কষ্টে আমার ভাইটা দুনিয়ায় এসেছে। যেদিন হয়েছে অনেকে বলেছিল সে নাকি মরা হয়েছে। আমার মা সে কি কান্না, কিন্তু আল্লাহর রহমতে সে পরে সুস্থ হয়। আমার দাদি খোঁজ পাঠায় আমাদের নিয়ে শহরে যাবে। শহরে আমার আমার একটা চাচি আর একটা চাচা থাকে। আমার বাবা নাকি সেখানে আছে তার কাছে। দাদিকে যখন ফোন করে বলে আমাদের কিছু ধার আছে, তখন আমার দাদি একটা লোক আর কিছু টাকা পাঠায় যাতে করে আমাদের শহরে নিয়ে যেতে পারে। সেই দিনটা আসলো। আজ আমরা শহরে চলে যাচ্ছি। এই গ্রাম আমাদের ছিল না। থাকলে এই গ্রাম আমাদের ছাড়তে হতো না। আমি, নূপুর, রিপন আর আম্মু গাড়িতে বসে আছি। হঠাৎ করেই আমিন আঙ্কেল এসে আম্মুর হাতে একটা প্যাকেট দেয় আর বলে, ভাবি, আমাকে মাফ করে দিয়েন। আমার জন্য আপনার চরিত্রে দাগ লেগেছে, কিন্তু শহরে না গেলে হয় না। ওদের বাবা যদি ওইখানে কিছু করে আমরা জানতেও পারবো না। আম্মু শুধু বলেছিল, ভাইজান দোয়া করিয়েন, বাকি জীবন যেন সুন্দর হয়। আমিন আঙ্কেল সেদিন চলে যাওয়ার সময় খেয়াল করেছিলাম তার চোখে পানি জল করছিল। আমার খুব মায়া হচ্ছিল। এই মানুষটার উপকারের শোধ এই জীবনে দিতে পারবো না। উনি যাওয়ার পর প্যাকেট খুলে দেখি সেখানে কিছু লিচু আর আপেল দেওয়া ছিল। খুব অবাক লাগছিল। আঙ্কেল ভুলে যায়নি যে আমি লিচু পছন্দ করি। একটু পর গাড়ি ছেড়ে দেয়। আমি চেয়ে থাকি আমার গ্রামের দিকে, আর স্বপ্ন দেখি যে গ্রাম আমি ছাড়ছি, সেই গ্রামেই ফিরব। কিন্তু নতুন স্বপ্ন, এক নতুন গল্পের আশা নিয়ে গ্রাম ছাড়ছি। ভিতরে এক বুক আক্ষেপ রূপার একদিন ঠিক ফিরবে এই গ্রামে, কিন্তু সেদিন বড় হয়ে সব কিছুর জবাব দিবে রূপা। সেই ইচ্ছা আর আক্ষেপ সব মিলিয়ে
রূপার চোখ ভিজে যায়। একটা সুন্দর দিনের স্বপ্ন দেখে রূপা। ৩ বেলা পেট ভরে ভাত খাবে, স্কুলে পড়বে, তার মাকে নতুন শাড়ি কিনে দিবে, তার বাবা ফিরে আসবে, একদিন সব সুন্দর হবে, আর না খেয়ে থাকবে না। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে রূপা। ঘুম ভাঙতেই বুঝতে পারি আমি আমার গ্রাম ছেড়ে বহুদূর চলে এসেছি। তাকিয়ে থাকি শুধু রাস্তার দিকে, যেন পরিচিত পরিবেশটা ছেড়ে অচেনা পরিবেশে আমি পাড়ি দিয়েছি শুধু স্বপ্ন পূরণের আশায়। আমি জানি না আমার এই স্বপ্ন আজ সত্যি হবে কিনা, আদৌ কি আমার স্বপ্ন পূরণ হবে কিনা আমি জানি না। তাও একটা স্বপ্ন দেখি, একটা সুন্দর সকালের, একটা সুন্দর দিনের। কথাগুলো ভাবতে ভাবতে আমি সত্যি আজ চলে এসেছি শহরে। শহরের মাটিতে পা দিতে ভিতরে কেমন একটা অনুভূতি হতে লাগলো। আমি সেদিনই বুঝে গিয়েছিলাম আমার স্বপ্ন এখানেই সত্যি হবে। এখানেই আমি অভাবকে জয় করব। এখানেই আমি সব কিছু করতে পারবো। গাড়ি থেকে নামতেই দেখি আমার বাবা দাঁড়িয়ে আছে আমাদেরকে নেওয়ার জন্য। খুবই অবাক লাগলো। এই প্রথম হয়তো বাবাকে এভাবে দেখলাম। বাবাকে সাথে নিয়ে চলে গেলাম দাদির বাসায়। সেখানে গিয়ে চলতে থাকে আমাদের নতুন দিন। আমার চাচি একজনকে বলেছিল যে আমরা আশায় তার মেয়ে ঠিক মতো খেতে পারছিল না, যার কারণে তার মেয়ে শুকিয়ে যাচ্ছে দিন দিন। যাকে বলেছিল সে আমার মাকে কথাটা এসে বলে, কথাটা শুনে আমার মা সহ্য করতে পারেনি। আমার মা সাথে সাথে বাবাকে বলে যে একটা ঘর ভাড়া নিতে। সে যে এমনই হোক, অনেক খোঁজাখুঁজির পরে একটা ঘর পেয়েছে, যে ঘরের এখনো চারদিকে বেড়াও ওঠেনি। কিন্তু তারপরেও আমার মা বলেছে যেমনই হোক, শুধু রাত কাটানোর জন্য হলেও একটা মাথার উপরে ছাদ দরকার। আমরা চলে আসছি সেখানে, কিন্তু থাকার মতন কোনো কিছুই না নিয়ে। কিছু কিভাবে শুরু হবে এখানে আমাদের নতুন জীবন? মায়ের চিন্তা, কিন্তু বাবা উনি চিন্তায় পড়েছিল যে এখানে নিয়ে এসেছে, এখন তো বিপদে পড়ে গেল আমাদেরকে নিয়ে। বাবা দিন মজুরের কাজ শুরু করে দেয়, আমার মা অন্যের বাসায় কাজ করতে শুরু করে দেয়। মা সকালে বের হতো, ফিরতে ফিরতে তার সন্ধে হয়ে যেত। আমরা 3 ভাই বোন ছোট মানুষ, রাস্তার দিকে চেয়ে থাকতাম কখন মা আসবে, কখন রান্না হবে, আর কখন খাবো। বাবা তো সেই সকালে বেরিয়ে পড়তো, তার তো কোনো খোঁজ খবরই ছিল না। তার যে ছোট ছোট 3টি সন্তান আছে ভুলেই গিয়েছিল। যে টাকা ইনকাম করত দিন শেষে তা জুয়া খেলে উড়িয়ে দিত। অন্যের বাসা থেকে মা যা পেত তাই আমাদের খাইয়ে দিত। রাতে ঠিক মতো ঘুমানো হতো না। বাবা মায়ের প্রচুর অশান্তি, মারধর, ঝগড়া, অশান্তিতে দিন যাচ্ছিল। এখানে আমার নতুন একটা বান্ধবী হয়, তার নাম ছিল রুমি। রুমি তখন ক্লাস 3-তে পড়ে। রুমির বোন আর রুমি দুজনে মিলে বুদ্ধি করে আমাকে ক্লাস 1-এ ভর্তি করিয়ে দিল। আমিও তাদের সাথে স্কুলে যাওয়া শুরু করে দিলাম। আমার পড়াশোনা এখনও মনে পড়ে। প্রথম দিন আমি না খেয়ে স্কুলে গিয়েছিলাম। দুপুরে এসে বাসায় ভাত পাইনি। আমার মা রাত দিন মানুষের বাসায় কাজ করে আমাদেরকে খাইয়েছে, পরিয়েছে, ঘর ভাড়া দিয়েছে। কিন্তু আমার বাবা জুয়া খেলে টাকা নষ্ট করেছে। এমন কত গিয়েছে। আমার বাবা আমার মায়ের গায়ে হাত তুলেছে, কিন্তু কিছুই করার মতো ক্ষমতা ছিল না আমার হাতে। আমি ছোট্ট, আমার 2 হাত দিয়ে আমি কী বা করতে পারতাম। একদিন খেতে বসেছিলাম, এমন সময় বাবা রুমে এসে মাকে বলে তাকে কিছু টাকা দেওয়ার জন্য। আম্মুর কাছে টাকা না থাকায় সে দেয়নি। ভাতের পাতিলটা আছাড় মেরেছিল আমার আব্বু। আমার মা সে কি কান্না! তোদের খাওয়ার জন্যই আজ আমরা শহরবাসী। সবাই আসে একটু বিলাসিতা দেখার জন্য, আর আমি এসেছি একটু সুখের জন্য। সুখ বলতে কি খুঁজি আমরা? বিলাসিতা, বাড়ি না গাড়ি চেয়েছি, 3 বেলা ভাত, এটাই তো চেয়েছি। এখন বুঝি বাবা ছিল না, তাও তো ভালো ছিলাম। একবেলা খেয়ে থাকতাম, তাও তো অশান্তি ছিল না। কিন্তু এখন তো তার থেকে বেশি অশান্তি। অন্যের বাসায় কাজ করতে করতে আমার মায়ের হাতে ঘা হয়ে গিয়েছিল। মাঝে মাঝে আমরা দাদির এখানে বেড়াতে যেতাম, কিন্তু আমাদের চাচি আমাদেরকে দেখলে মুখটা কালো করে রাখতো। মনে হয় তাদের আমরা কত কিছু নিয়ে চলে এসেছি। মাঝে মাঝে আমার দাদি আমাদের লুকিয়ে খেতে দিত। এভাবেই তো চলতেছিল অভাব, অনটন, অশান্তি। দেখতে দেখতে আমি 4র্থ শ্রেণীতে উঠে গেলাম। আমার ভাই রিপন আর বোন নূপুর অনেকটা বড় হয়ে এসেছে। জীবনে বাস্তবতা খুব কাছ থেকে দেখেছি। তারপর স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি জীবনে একটা কিছু করার।
যখন আমি ষষ্ঠ শ্রেণীতে উঠে যাই, আমার বাবা একটা রিলেশনে জড়িয়ে পড়ে, যাকে আমরা বলি পরকীয়া। পরে সে মহিলাকে বিয়ে করে নেয়, আমাদের কাছে যাতায়াত বন্ধ করে দেয়। আমাদের সঙ্গে আর তার কথা হয় না, দেখা হয়নি। আমি সেই ছোট্ট রূপা, কত বড় হয়ে গেছি। ছোট ছোট বাচ্চাদেরকে পড়ানো শুরু করেছি। যে যা টাকা দেয় তাই নিয়ে পড়িয়ে যাচ্ছি। আমার মায়ের তো কিছুটা সাহায্য হচ্ছে এভাবে। এখন আগের মতো তো না খেয়ে থাকতে হয় না, একরকম চলে যাচ্ছে। শুধু বেইমানি করে গেল বাবা। জীবনে অনেক সময় পেরিয়ে গেছে, এক একটা বছর আমার এক একটা গল্প, আমাকে একটা জীবন, এক একটা শিক্ষা দিয়ে আজ আমি চাকরি করি, আজ আমি শিক্ষক। কত কত বাচ্চাকে আমি আমার হাতে মানুষ করি। আমার মাকে আর মানুষের বাসায় কাজ করতে হয় না। আমার ভাই বোন স্কুলে পড়ে। যে চাষি আমাদেরকে দেখলে মুখ কালো করতো, সেই চাষি এখন রাস্তায় দেখলে পারে না টেনে ঘরে বসে খাবার দিতে। যে ফুপাই একদিন আমাদেরকে কুকুর বলেছিল, তাদেরকে আজকে আমার ঘরে ফ্রিতে খাওয়ায়। আমার কোনো অভিযোগ নেই, যা করেছে করেছে তাদের জায়গা থেকে, কিন্তু আমার জায়গা থেকে আমি অন্যায় করব না। তারা ছেলে মেয়েদের নিয়ে বড়াই করেছিল, আজ তাদের ঘরে তাদের জন্য তো দু মুঠো খাবার জোটে না। যে চাচার বিয়েতে আমার মাকে সস্তায় কাপড় দিয়েছিল, সেদিন তাদের জন্য সব থেকে দামি কাপড় পাঠিয়েছিলাম। কোনো প্রতিশোধ নেইনি, ইচ্ছাও নেই। যা হয়ে গেছে হয়ে গেছে, এসব মনে রাখতে চাই না। এখন বাবার শরীরে শক্তি কমে গেছে, সেও ফিরে এসেছে, তাকে একটা দোকান দিয়ে দিয়েছি। আমার মা এখন পৃথিবীতে সব থেকে সুখী মানুষের মধ্যে একজন। আমার মা, যে মায়ের হাতে ঘা হয়েছিল কাজ করতে করতে, সে হাতে আজকে আমি সোনার আংটি পরিয়ে দিয়েছি। খেতে না পেরে খাবার ক্ষুধার যন্ত্রণা কি তা আমি জানি। আজ আমার বাসায় ভাতের অভাব নাই, বস্তা বস্তা চাল আমার বাড়িতে কেউ এসে না খেয়ে যায় না। জীবনে কিছু একটা করতে পেরেছি, তবে আমি ভুলিনি সেদিনের কথা। অভাব দেখেছি, অভাব আমি দেখেছি। আমার আমিন আঙ্কেল বেঁচে নেই, তবে সে আমাদের জন্য যা করেছে সেই উপকার আমি শোধ করতে পারবো না। আজ সত্যি আমার কোনো আফসোস নেই। একদিন যেই গ্রাম ছেড়ে এসেছিলাম সেই গ্রামই ফিরে গিয়েছি। আজ আর আফসোস নেই। সফলতাকে আমি ছুঁয়ে দেখেছি। আমার মাকে দেওয়া কথা আমি রাখতে পেরেছি। আমি তার জন্য সুখ কিনে দিয়েছি। কেমন লাগলো গল্পটা জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের অনুপ্রেরণা দেয় নতুন নতুন কিছু লিখতে। ধন্যবাদ সবাইকে।